স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। মে মাসেই খুলছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘ প্রতীক্ষার তিস্তা সেতু। দূরত্ব কমবে রাজধানীর সঙ্গে, বাড়বে কৃষি ও অর্থনীতির গতি। ব্যবসা বাণিজ্যের সাফল্য আসবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি যারা আছে তারা দ্রুত রংপুর কাউনিয়া দিয়ে ঘুরে না গিয়ে আমাদের এই গাইবান্ধার পথ দিয়ে খুব দ্রুত যেতে পারবে। ল্যাম্প পোস্ট এগুলো বাকি আছে, তা আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। এ নিয়ে এখন জনপদে থাকছে বিস্তারিত। এদিকে বান্দরবানে মুক্তিপণ আদায়ে একের পর এক অপহরণে আতঙ্কিত লামার বাসিন্দারা। জড়িতদের ধরতে চিরুনি অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। দুর্গম এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন 4 অপহরণকারী। বান্ধে টান্ধে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেছে আর জঙ্গলের ভিতরে। আমরা আসতে পারি না, মাগরিবের আগে আগে চলে যেতে হয়। ওনাকে নিয়ে আমরা 2 দিন বাদে আসছে, ওনার থেকে আরো 4 লাখ টাকা নিয়েছে। এখন আর ঋণ মাঝে আর কেন করে সান আর 1000 দিয়া থাকতো। এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো। এ নিয়েও এখন জনপদে থাকছে বিস্তারিত। তবে শুরুতেই থাকছে তিস্তা ব্রিজ প্রসঙ্গ। শিগগিরই খুলে দেওয়া হচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর প্রতীক্ষিত তিস্তা সেতু। সবকিছু ঠিক থাকলে মে মাসে যানবাহন চলাচল শুরু হবে সেতুর উপর দিয়ে। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি এবং কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার। বাড়বে অর্থনৈতিক গতি, কৃষক পাবে শস্যের ন্যায্য দাম, সমৃদ্ধি আসবে সেতু পারের মানুষের জীবনে। সেতু ঘুরে আরো জানাচ্ছেন মাজিদুর রহমান। কুড়িগ্রামের চিলমারি ও গাইবান্ধার সুন্দরগঞ্জের মাঝে তিস্তায় ধুধু বালুচর, মাঝে মধ্যে 2-4টি ফসলের ক্ষেত। তিস্তায় হাঁটু জলে হেঁটেই পারাপার হচ্ছেন অনেকে। চলছে না ডিঙ্গি নৌকা, নেই যানবাহন চলাচলের রাস্তা। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থায় এবার আশা জাগিয়েছে এই তিস্তা সেতু। দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতু এখন বাস্তবের রূপ পেয়েছে। তাই আগ্রহ আর খুশির সীমা নেই নদীর দুপারে মানুষের। সেতুটা যদি আমাদের হয়ে যায়, এই হরিপুর, কাপাসিয়া, কুড়িগ্রাম, চিলমারির লোকে যাতায়াত সুবিধা হবে, ব্যবসা বাণিজ্যের সাফল্য আসবে, এলাকার ব্যাপক উন্নয়ন হবে। এই সেতুটি চালু হলে বিশেষ করে যারা উলিপুর, কুড়িগ্রাম, নাগেশ্বরী, ভুরুঙ্গামারি, চিলমারি যারা আছে তারা দ্রুত রংপুর কাউনিয়া দিয়ে ঘুরে না গিয়ে আমাদের এই গাইবান্ধার পথ দিয়ে খুব দ্রুত যেতে পারবে। গাইবান্ধার সুন্দরগঞ্জের অংশের হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত তিস্তা নদীর উপর নির্মিত এই সেতুকে আশীর্বাদ হিসেবে দেখছেন উন্নয়ন কর্মীরা। এই সেতু চালু হলে চিলমারি, ভুরুঙ্গামারি ও কুড়িগ্রামের সাথে রাজধানীর দূরত্ব কমবে 135 কিলোমিটার, যাতে পাল্টে যাবে অর্থনীতির চিত্র। এই সেতু হলে এই দুই অঞ্চলের যে চরভিত্তিক যে উৎপাদিত কৃষিপণ্য, এগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে রপ্তানি করে কৃষকরা যেমন মুনাফা পাবে, তেমনি সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নে একটা ব্যাপক ভূমিকা রাখবে। গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্ন তিস্তা সেতুর অবকাঠামোর কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যে শেষ হয়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামের অংশের সংযোগ সড়ক নির্মাণের কাজ। বর্তমানে চলছে সেতুর রং ও ফিনিশিংয়ের কাজ। সকল স্প্যানের কাজ সম্পন্ন হয়েছে। এখন আমরা জাস্ট ব্রিজের উপরে যে কার্পেটিংটা থাকে এবং অ্যাপ্রোচ রোডের যে কার্পেটিংটা থাকে এটাই বাকি আছে। আর হচ্ছে যে আমাদের ব্রিজের রেল পোস্ট, রেল বার যেটা আমাদের কালার করতে হয় সেটা আছে বাকি। আর হচ্ছে ল্যাম্প পোস্ট এগুলো বাকি আছে। তো আমরা আশা করি যেগুলো সব কমপ্লিট করে আমরা 2025 জুনের মধ্যে এটা মানে সাধারণ জনগণের চলাচলের জন্য আমরা উন্মুক্ত করে দিতে পারবো। 730 কোটি 85 লাখ টাকা ব্যয়ে তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয় 2021 সালে। সেতুটিতে বসানো হয়েছে 31টি স্প্যান। দীর্ঘদিনের দুঃখ দুর্দশা এবং বঞ্চনার দিন শেষ হতে যাচ্ছে উত্তরের এই কুড়িগ্রাম জেলার।
আগামী এপ্রিল মেতে চালু হবে এই তিস্তা সেতু। আর এই সেতু চালু হলে কুড়িগ্রাম থেকে ঢাকার দূরত্ব কমবে 135 কিলোমিটার। সেই সাথে বাড়বে অর্থনৈতিক গতি। গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তা সেতু থেকে মাজেদুর রহমান এখন। বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান মারা গেছেন। ভোরে ধানমন্ডির বাসায় অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মুহূর্তে তার ধানমন্ডির বাসায় আছেন সহকর্মী আরিফ হোসেন। বিস্তারিত জানতে যুক্ত হব তার সঙ্গে। আরিফ, জানাবেন বর্ষিয়ান এই রাজনীতিবিদকে কোথায় দাফন করা হবে এবং সেই সঙ্গে জানাবেন যে তার যারা সহকর্মী আছেন তারা কি বলছেন। সবাই এখন পর্যন্ত যে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে, তার যে গ্রামের বাড়ি আছে চিটাগাংয়ের রাউজানে, সেখানে তাকে দাফন করা হবে। এছাড়া জানাজার যে বিষয়গুলো, সেটির মধ্যে একটি সিদ্ধান্ত হয়েছে যে তিনি ধানমন্ডির বাসায় যেখানে থাকতেন, এখানে তিনি প্রায় 20 বছর ছিলেন। এই বাসাটির নিচে, অর্থাৎ ধানমন্ডির 8 এর তার যে বাড়িটি ছিল, 78 নম্বর বাড়ি, এই বাড়ির নিচেই তার জানাজা হবে, প্রথম জানাজা। এরপরে বিএনপি পার্টি অফিসের সামনে একটি জানাজা হওয়ার কথা আছে। এছাড়াও সংসদ ভবনের সামনে একটি জানাজা হতে পারে, দুটির মধ্যে একটি জানাজা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। এছাড়া চিটাগাংয়ে নেয়ার পরে তার যে সংসদীয় আসন যেটি রয়েছে, সেখানকার চিটাগাংয়ের কেন্দ্রীয় যেই মসজিদ রয়েছে, সেখানে একটি জানাজা হবে, এমনটা আমরা শুনতে পেরেছি। এবং চতুর্থ জানাজা হওয়ার কথা রয়েছে তার যে নিজ গ্রামের বাড়ি রাউজান, সেখানে জানাজার পরে তাকে দাফন করা হবে, এমনটা আমরা জানতে পেরেছি। তিনি বস্তুতপক্ষে বর্ষিয়ান নেতাই বলা যায়, কারণ প্রথম বিএনপি গঠনের পরই জিয়া রহমানের হাত ধরে তিনি বিএনপির রাজনীতি শুরু করেছিলেন। এছাড়া এর আগে তিনি ছাত্র ইউনিয়নের মধ্য দিয়ে তার ছাত্র জীবনের রাজনীতি শুরু করেছিলেন। এরপর মুক্তিযুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে তার বর্ণিল একটি ইতিহাস রয়েছে। পরবর্তীতে যেই 10 বছর সেখানে তিনি ভাসানীর যে রাজনীতি রয়েছে তার সাথে সংশ্লিষ্ট ছিলেন। পরবর্তী সময় যখন জিয়াউর রহমান বিএনপি গঠন করেন, এরপরই আব্দুল্লাহ আল নোমান তিনি কিন্তু বিএনপি রাজনীতিতে যুক্ত হন। আমরা দেখেছি কিছুক্ষণ আগে তার যে ছেলে সাইদ আল নোমান তিনি এসছেন, তার যে মেয়ে রয়েছেন তিনি আমেরিকায়। আমরা যে এই বিষয়টি নিশ্চিত হয়েছি এবং সাইদ আল নোমান তিনি এসছেন, এসে জানাবেন যে কি সিদ্ধান্ত হয়, অর্থাৎ পরবর্তী সময়ে কিভাবে কি হয়, অর্থাৎ পরবর্তী সিদ্ধান্তগুলো কি আসবে সেগুলো তিনি জানাবেন। এছাড়া বিভিন্ন জায়গা থেকে তার যে দলীয় নেতাকর্মী, তার যে সংসদীয় আসন সেখানকার নেতাকর্মী, বিএনপির সিনিয়র নেতাকর্মী এক এক করে আসছেন এবং তারা কথা বলছেন, খোঁজ খবর নিচ্ছেন। আমরা তাদের ড্রাইভারদের সাথে কথা বলেছিলাম, যারা দীর্ঘদিন পর্যন্ত তাদের সাথে রয়েছেন, কর্মচারীর সাথে। তার মতো ভালো মানুষ আর হয় না, এমনটা সবাই বলছেন। এছাড়া আপনি নিশ্চয়ই জানেন 15 বছরের শাসন আমল আওয়ামী লীগের যে ফেসিজম ক্রিয়েট করেছিল, তার বিরুদ্ধে এই আল নোমান তিনি কিন্তু রাজনীতি করেছেন এবং তিনি সংগঠন করেছেন। লাস্টে যে 5 আগস্টের গণ অভ্যুত্থানে, সেখানে তার বর্ণিল ভূমিকা ছিল, এমনটা বলছেন স্থানীয়রা এবং তার দীর্ঘদিনের যারা সহকর্মী ছিলেন তারা। তবে এই বিদায়ের মধ্য দিয়ে তার যেই রাজনীতির বর্ণিল একটি ক্যারিয়ার তার সমাপ্ত হলো। কিন্তু পরবর্তীতে সাইদ আল নোমান তার ভাগ্যে কি জুটবে, এটা বিএনপির উপর মহল থেকে সিদ্ধান্ত আসবে। যদিও এখন পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিছুক্ষণ পরে আসার কথা, তিনি আসার পরেই পার্টি অফিসের সামনে দ্বিতীয় জানাজা হবে না সংসদ ভবন হবে, এমন সিদ্ধান্তটি নেওয়া হবে বলে জানিয়েছে। ভোরে ধানমন্ডির বাসায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফ হোসেন। এদিকে মুক্তিপণ আদায়ে একের পর এক অপহরণের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছেন বান্দরবানের লামা এলাকার বাসিন্দারা। তবে পুলিশ বলছে সন্ত্রাসীদের ধরতে তৎপর তারা। এরই মধ্যে দুর্গম অঞ্চলে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত 4 জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের ধরতে চলছে চিরুনি অভিযান। আরো জানাবেন রিজভি রাহাত। বান্দরবানের লামায় সম্প্রতি বেড়েছে সন্ত্রাসীদের চাঁদাবাজি আর অপহরণের মাধ্যমে মুক্তিপণ আদায়। চাঁদা দিতে অপারগতা জানালে রাতের আধারে অপহরণ করে নিয়ে যাচ্ছে সন্ত্রাসীরা। এতে আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। আগে একজন রফিক ম্যানেজার নিয়ে গেছিল, ওনাকে নিয়ে আপনার 2 দিন বাদে ছাড়ছে। ওনার থেকে 8,000 লাখ টাকা নিয়েছে, নেওয়ার পরে ছাড়ে দিছে। ইয়ার পর আবার আপনার 1 সপ্তাহ পরে আবার 7 জন অপহরণ করছিল। দাও ছুরি নিয়ে আমাদেরকে হুমকি দিয়ে মানে তুলে বাইন্ধে ফেলছে, অস্ত্র আছে সবার কাছে, বাইন্ধে টেন্ধে আমাদের ওখান থেকে নিয়ে চলে গেছে পাহাড় জঙ্গলের ভিতরে, অনেক দূরে নিয়ে গেছিল। নিয়ে পর ওখানে মারধর করছে। আমার ভাই পুত্ররাও অপহরণ করে নিয়ে গেছিল পাহাড় থেকে। আমার ভাই পুত্র বেশি মারছে, আমার ভাই পুত্র এখন সুস্থ হয়নি।
আমার বাবু তো এখন মাল লাটাত আছে, তো 3,10,000 টাকা দিচ্ছে, আবার তারা ছেড়ে দিচ্ছে। দুর্গম এই উপজেলার বিভিন্ন এলাকায় নেই সড়ক যোগাযোগের ব্যবস্থা, আর অনেক এলাকায় নেই মোবাইল নেটওয়ার্ক। এই সুযোগকে কাজে লাগিয়ে সন্ত্রাসীরা বিভিন্ন ব্যক্তিকে অপহরণ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত 40 জনের বেশি রাবার শ্রমিককে অপহরণ করে কোম্পানির কাছ থেকে বিভিন্ন অঙ্কের মুক্তিপণ নেয় সশস্ত্র সন্ত্রাসীরা। আর বউয়া ফাটাকিল করিয়ে হজব ভিতর ঋণী আর দুশি ঋণ থাকতে প্রত্যেক মানুষের আর চাঁদা দিতে এখন আর ঋণীর মাঝে আর কেন করে চাঁদা আর কথা দিয়া থাকতে ইয়ান আর এই ওনারা হাসে বাণী প্রতিবাদ জানাই যে আর কি করি এই এলাকাত বসবাস করবে। এলাকার মধ্যে আছি আমার আতঙ্কের মধ্যে, খুব ভয়ে ভয়ের মধ্যে, মানে এখানে দেখা যাচ্ছে যে অস্ত্র নিয়ে দা ছুরি নিয়ে খুব চলাফেরা করতেছে। আমরা একটা ওই প্রশাসন দিলে লুরাঙ্গের মধ্যে যদি প্রশাসন দেয়, সেনাবাহিনী দেয়, তাহলে আমরা একটু সুরক্ষিত হব, আমরা এখানে থাকতে পারবো, আসতে পারবো। এখন তো আমরা আসতে পারি না, মাগরিবের আগে আগে চলে যেতে হয়। এখানে একটা অস্থায়ী ভাবে হইলেও একটা সেনা ক্যাম্প তৈরি করা হোক জনগণের স্বার্থে, কারণ বর্তমান পরিস্থিতিতে আমরা রাত্রে ঘুম যেতে পারছি না। এলাকার লোকজন যে কোনো মুহূর্তে এসে আমাদেরকে অপহরণ করে নিয়ে শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি করার চেষ্টা করছে সন্ত্রাসী গ্রুপ। এদিকে সাম্প্রতিক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। আমাদের তদন্তেও যেটা এসেছে এবং যারা ভিকটিম, এই যারা অপহরণ হয়েছিল তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা বলেছে যে তাদের ওই ঘটনায় তারা 6 জন প্রাথমিকভাবে তারা জড়িত। এর বাইরে কেউ আছে কিনা সেটা আমরা দেখবো আর কি তদন্তের মাধ্যমে। সন্ত্রাসীদের দৌরাত্ম্য রোধে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো এবং সন্ত্রাসীদের দ্রুত আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে এলাকাবাসী। এখন বান্দরবান। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি চলছে। নিয়ে আরো জানাতে আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, জানাবেন শুনানিতে আজহারুল ইসলামের আইনজীবীরা কি কি যুক্তি উপস্থাপন করছেন, কিছু জানতে পেরেছেন কিনা? জামায়াতের শীর্ষ নেতা এটিএম আজহারকে 2014 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়। সেই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে তার আইনজীবীরা আবেদন করেছিল, আপিল করেছিল আপিল বিভাগে। সেই আপিলও তার মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছিল। তারপর সেই মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে তারা আপিল করেছিলেন, রিভিউ আপিল করেছিলেন। সেই রিভিউ আপিলের শুনানি কয়েকবার কার্যতালিকা আসার পরেও নানান কারণে শুনানি হয়নি। এরই মধ্যে জামায়াতের পক্ষ থেকে তার মুক্তি দাবি করা হয়েছে। তার আইনজীবীরাও আদালতে যে আইনি লড়াই, আইনি যে তৎপরতা সেটি অব্যাহত রেখেছেন দীর্ঘদিন যাবৎ। অবশেষে আজকে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির যে পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ, সেই বেঞ্চে এই এটিএম আজহারের রিভিউ আবেদনের শুনানি শুরু হয়েছে। এই শুনানিতে জামায়াতের পক্ষ থেকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার তিনি এসেছেন, তার সঙ্গে জামায়াতের নেতৃবৃন্দ এসেছেন। এছাড়া জামায়াতের পক্ষে প্রায় শতাধিক আইনজীবী তারা আজকে আদালতে এই শুনানি শুনছেন। এখন এটিএম আজহারের পক্ষে আদালতে শুনানি উপস্থাপন করছেন ব্যারিস্টার এহসান সিদ্দিকী, এবং এছাড়া এই এহসান সিদ্দিকীর পরে এই এটিএম আজহারের মুক্তির জন্য এবং তার এই মামলা যাতে নিষ্পত্তি হয়ে যায় এবং তাকে যাতে এই মৃত্যুদণ্ড থেকে খালাস দেওয়া হয় সেই যুক্তি তুলে ধরবেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, তিনিও আদালতে উপস্থিত রয়েছেন। একই সঙ্গে মোহাম্মদ শিশির মনির, যিনি দীর্ঘদিন যাবত এই মামলাগুলোর সাথে জড়িত এবং আইনি লড়াইয়ে তিনি খুবই তৎপর ছিলেন, দীর্ঘদিন এই জামায়াতের নেতাদের মুক্তির জন্য তিনি তার আইনি লড়াইগুলো চালিয়ে গেছেন। তারা পুরো একটি প্যানেল আপিল বিভাগে উপস্থিত রয়েছেন এবং তারা যেই যুক্তিগুলো তুলে ধরছেন যে 71-এ তার বিরুদ্ধে যেই অভিযোগগুলো আনা হয়েছে, যেই অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে, সেই হত্যা, লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ এবং বাংলাদেশের যারা স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন তাদেরকে ধরে নিয়ে নির্যাতন, এরকম যে 6টি অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছিল সেই অভিযোগগুলো সঠিক নয়। সেই অভিযোগগুলো তার বিরুদ্ধে যে আনা হয়েছে এটি যুক্তিসঙ্গত নয় এবং আইনগতভাবেও তার বিরুদ্ধে এই অভিযোগ টিকে না বলেই জামায়াতের আইনজীবীরা তার আদালতের সামনে উপস্থাপন করছেন। এবং একই সঙ্গে এটিএম আজহারের এই রিভিউ আবেদনের শুনানিতে অংশ নেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর এবং অ্যাটর্নি জেনারেল অফিস থেকে অ্যাটর্নি জেনারেল অথবা অতিরিক্ত কোনো অ্যাটর্নি জেনারেলও তারাও শুনানি করবেন। 3 পক্ষের শুনানি শেষে সর্বোচ্চ আদালত থেকে এটিএম আজহারের ভাগ্যে কী নির্ধারণ আছে এবং তিনি এই মৃত্যুদণ্ডের রায় থেকে খালাস পাবেন কিনা সেটির জন্য আমরা অপেক্ষা করব। একই সঙ্গে এই শুনানিগুলো আমরা আদালতে পর্যবেক্ষণ করছি যে তার আইনজীবীরা এবং তার অন্যান্য রাষ্ট্রপক্ষের যে আইনজীবীরা এটিএম আজহারের মামলায় কী বলছেন, কোন যুক্তিতে তিনি
তিনি খালাস পাবেন সেটি দেখার বিষয়। শম্পা। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে রিভিউ শুনানি চলছে, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ হাসান। এদিকে 5 দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ এবং সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সন্দীপন শুভ। শুরুতে যাচ্ছি মাহফুজের কাছে। মাহফুজ, জানাবেন এই কর্মবিরতির কারণে চিকিৎসা সেবা কতটা ব্যাহত হচ্ছে? শম্পা, আপনি জানেন যে গত 3 দিন ধরে চট্টগ্রাম শহর বেশ কিছু জায়গাতে ইন্টার্ন চিকিৎসকরা 5 দফা দাবিতে চিকিৎসা সেবা বর্জন করেই মূলত আন্দোলন করে আসছে। আজ তার তৃতীয় দিন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু সেই এখানে ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ না দেয় চিকিৎসা সেবা বেশ ব্যাঘাত ঘটছে। বৃহত্তর চট্টগ্রামের প্রায় 3 কোটি মানুষের চিকিৎসা সেবার আশ্রয়স্থল কিংবা কেন্দ্রস্থল বলা হয় এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে প্রতিদিন আমরা দেখি যে 2000-এর বেশি রোগী ভর্তি হয়ে থাকেন। এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 180 জনের মতো ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, যারা আসলে রোগীদের খুব কাছাকাছি থাকেন। গত 3 দিন ধরে তারা রোগীদের কাছাকাছি না থাকায় মূলত বেশ ভোগান্তিতে পড়েছে রোগীরা। একই সাথে মেডিকেল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে বেশ হিমশিম খাচ্ছে। যারা স্থায়ী চিকিৎসক আছেন তাদেরকে নিয়মিত করার তারা চেষ্টা করছেন। এরপরও আসলে ইন্টার্ন চিকিৎসকদের যে অনুপস্থিতি সেটি কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি এবং সেবার ক্ষেত্রে সেটি বেশ প্রভাব পড়েছে। এবং আজকে কিন্তু ইন্টার্ন চিকিৎসকদের যে 5 দফার মধ্যে অন্যতম একটি দফা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল আইন 2010 অনুসারে তারা বলা আছে যে কোনো কেউ MBBS এবং BDS ছাড়া নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না, এবং সেটিকে 2013 সালে চ্যালেঞ্জ করে রিট করা হয়েছিল উচ্চ আদালতে। সেই রিটের এখন পর্যন্ত 89 বার শুনানির তারিখ পড়েছে, এখনও পর্যন্ত সেটি নিষ্পত্তি হয়নি। আজকে কিন্তু শুনানির আরও একটি তারিখ নির্ধারণ আছে এবং আশা করা হচ্ছে এই তারিখের মধ্য দিয়ে মূলত এই বিষয়টি নিষ্পত্তি হবে, অর্থাৎ MBBS এবং BDS ছাড়া কেউ নামের আগে ডাক্তার শব্দটি ব্যবহার করতে পারবে না। যদি সেটি না হয়, অর্থাৎ আজকে যদি শুনানি পেছায় কিংবা যদি রায় না আসে, সেক্ষেত্রে যারা এখানে ইন্টার্ন চিকিৎসক আছেন তারা আমাদেরকে জানিয়েছেন আন্দোলন চালিয়ে যাবেন। বিশেষ করে তাদের কেন্দ্রীয় যে কাউন্সিল রয়েছে, কাউন্সিলের যে দিক নির্দেশনা আছে সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম পরিচালনা করবেন। তবে এটি বলে রাখি যে এই যে তাদের অনুপস্থিতি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, সেই জায়গাতে রোগীরা বেশ ভোগান্তির মধ্যে পড়েছে, যথাযথ চিকিৎসা পাচ্ছেন না এমন অভিযোগ কিন্তু এখানে অনেকে করছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ডের বাইরেও অর্থাৎ বারান্দার মধ্যেও কিন্তু চিকিৎসা সেবা কার্যক্রম চলছে, যেখানে পর্যাপ্ত চিকিৎসক না থাকার কারণে রোগীরা বেশ ভোগান্তির মধ্যে পড়ছে এবং তারা আশা করছেন যে এই সমস্যা দ্রুত সমাধান হবে এবং রোগীরা যাতে যথাযথ চিকিৎসা পায় এমনটি আশা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার একই বিষয়ে জানতে আমরা যেতে চাই সিলেটে, সেখানে আছেন সহকর্মী সন্দীপন শুভ। জানাবেন ইন্টার্ন চিকিৎসকরা কবে নাগাদ কাজে ফিরতে পারে, এর কোনো তথ্য আপনি এখনো জানতে পেরেছেন কিনা? শম্পা, শুরুতে আপনি যে বিষয়টি প্রশ্ন করেছেন সেটি বিষয়ে জানাতে চাই। এখন প্রায় 72 ঘন্টা অতিবাহিত হলেও এখনও কর্মবিরতি প্রত্যাহার করেননি ইন্টার্ন চিকিৎসকরা। তাদের যে 5 দফা, সেই 5 দফার মধ্যে প্রধানত MBBS বা BDS ডিগ্রি ছাড়া কেউ যাতে ডাক্তার পদবি না লিখতে পারেন তেমনটি দাবি, এবং এই দাবির প্রেক্ষিতে তারা আজকে 3 দিন ধরে কিন্তু কর্মবিরতিতে রয়েছেন। এবং আজকের যে কর্মসূচি তাদের, সেই কর্মসূচি কিন্তু 11টা 30 মিনিটে, অর্থাৎ আর কিছুক্ষণ পরেই কিন্তু MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের যে গোল চত্বর রয়েছে সেই গোল চত্বরে তারা অবস্থান কর্মসূচি পালন করবেন, বিক্ষোভ করবেন বলে তারা জানিয়েছেন। এবং এটি রায় না হওয়া পর্যন্ত, রায়টি তাদের পক্ষে না আসা পর্যন্ত তারা সেই সিদ্ধান্তে অনড় থাকবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো, এই 72 ঘন্টার মধ্যে যে সেবা দেওয়ার কথা, সেই সেবা কিন্তু বিঘ্নিত হচ্ছে সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। কারণ আপনি জানেন যে এটি কিন্তু টার্সিয়ারি লেভেলের একটি হাসপাতাল, এখানে
সিলেট বিভাগের 4টি জেলা ছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ সহ অন্যান্য জেলার মানুষজনও কিন্তু এখানে এসে থাকেন। এবং আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, 500 শয্যার এই হাসপাতালটিতে কিন্তু 500 শয্যার হাসপাতাল হলেও কিন্তু এখানে প্রায় 2000-এর মতো রোগী প্রায় সময় আমরা দেখি যে ভর্তি হয়ে থাকেন, এবং তাদের যে সেবা দিতে গিয়ে যারা মিড লেভেল চিকিৎসক রয়েছেন তাদের প্রতিনিয়ত হিমশিম খেতে হয়। সেক্ষেত্রে কিন্তু ফ্রন্টলাইনার হিসেবে যারা বিবেচিত সেই সব ইন্টার্ন চিকিৎসকরাই সেবা দিয়ে থাকেন। এবং আমাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কিন্তু 274 জন ইন্টার্ন চিকিৎসক রয়েছেন, এবং তারাই কিন্তু মূলত সেবাটি জারি রাখেন বা চালু রাখেন। এবং তারা যখনই কর্মবিরতিতে চলে আসলেন, এই কর্মবিরতিতে থাকার কারণে কিন্তু এখানে অনেকটাই সেবা বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন এখানকার রোগীরা। এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছিলাম, মিড লেভেলের যে ডাক্তাররা রয়েছেন সেই মিড লেভেলের ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই সেবাটি যাতে তারা দিতে পারেন, কিন্তু স্বাভাবিক অর্থে 200 শতাধিক চিকিৎসক যখন একটি হাসপাতালে না থাকেন বা তারা কর্মবিরতিতে চলে যান, সেক্ষেত্রে কিন্তু স্বাভাবিক সেবাটি ব্যাহত হয়। তেমনটি হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। শম্পা, এই ছিল আমার কাছে রোগী সেবার সর্বশেষ। শুভ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 5 দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী মাহফুজ। ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছেন শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে বগুড়া থেকে যুক্ত হবেন রাজীব সেলিম এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল সঞ্চয়। শুরুতেই যাচ্ছি সেলিমের কাছে। সেলিম, এই বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। দেশব্যাপী যে চুরি, ছিনতাই এবং ডাকাতির ঘটনা ঘটছে, সেই সাথে নারীদের যৌন হয়রানির যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর প্রতিবাদ জানাতে সারা দেশেরই সাধারণ মানুষ এবং শিক্ষার্থীরা বিভিন্নভাবে প্রতিবাদ জানাচ্ছে। তারই অংশ হিসেবে বগুড়ার 7 মাথায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা আজ জড়ো হয়েছেন, প্রতিবাদ জানাচ্ছেন। তারা এখান থেকে বলছেন যে ধর্ষকের শাস্তি হবে প্রকাশ্যে, এমন দাবি তারা করছেন। এবং সম্প্রতি যে ধর্ষণের ঘটনা ঘটেছে ঢাকা থেকে রাজশাহীগামী যে বাসের, তার এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়ার কারণে তারা সেই ক্ষোভ জানিয়েছেন। আর বগুড়ায় খুন, ছিনতাই খুব স্বাভাবিকভাবেই দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। তারা বিভিন্নভাবে এই 5 তারিখের আগেও বিভিন্নভাবে চেষ্টা করেছে, বিভিন্নভাবে দাবি জানিয়েছেন, কিন্তু আইন শৃঙ্খলা সেই পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। আর 5 তারিখের পর থেকে তো সেই আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি আরও অবনতি হয়েছে। এবং বগুড়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ঘটনা ঘটছে, চুরি, ছিনতাই, সেই সাথে যৌন হয়রানির ঘটনা তো ঘটছেই। এই জন্য তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজ এখানে উপস্থিত হয়েছেন, আর এখান থেকে দাবি জানাচ্ছেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন তারা। দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা যেহেতু ঠিক নেই, যে কারণে তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছেন। সেই সাথে যখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেই সময় একটু আশা জেগেছিল যে এই অপরাধগুলো বগুড়া থেকে কমবে, কিন্তু তার কোনো সুরাহা দেখা যায়নি, যে কারণে তারা আবারও দাঁড়িয়েছেন বগুড়ার 7 মাথায়। এই ছিল আমার কাছে 7 মাথা থেকে সবশেষ খবর। রাজীব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবারে যেতে চাই ব্রাহ্মণবাড়িয়ায় সহকর্মী আজিজুল সঞ্চয়ের কাছে। সঞ্চয়, জানাবেন এই যে অবস্থান কর্মসূচির সঙ্গে যে ধর্মঘট বা বিভিন্ন কর্মসূচি ডাক দিয়েছে সাধারণ মানুষ সহ শিক্ষার্থীরা দেশের বিভিন্ন জায়গায় নারীদের হেনস্থার সহ যৌন হয়রানির বিরুদ্ধে, এখান থেকে পরবর্তী কর্মসূচি তারা কি ঘোষণা করছেন বা পরবর্তী পদক্ষেপ কি হবে তাদের? শম্পা, দেশের বিভিন্ন স্থানে যে নারীর প্রতি নারীদের হেনস্থার শিকার এবং কি ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, এসব ঘটনাগুলোর প্রতিবাদ এবং এসব ঘটনার সাথে যারা জড়িত তাদের কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবিতে আসলে আজকে আমরা দেখেছি যে ব্রাহ্মণবাড়িয়াতে বৈষম্যবিরোধী যে ছাত্র আন্দোলন নেতৃত্ব যারা আছেন এবং যারা আসলে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী, তারা এখানে অংশ নিয়ে তারা একটি বিক্ষোভ মিছিল করছেন। সকাল 11টা নাগাদ এটি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ থেকে তারা বিক্ষোভ মিছিলটি বের করেছেন এবং এই মিছিলে আমরা দেখেছি যেখানে শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু বিভিন্ন শ্রেণী পেশা অর্থাৎ সাধারণ মানুষজন কিন্তু এখানে অংশ নিয়েছে এবং মিছিলটা এখন শহরের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করছে। এবং আমরা যেটি জানতে পারছি যে এই মিছিলটি এখন এই শহর প্রদক্ষিণ করে কিন্তু ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হবে এবং সেখানে কিন্তু তারা একটি
সেখানে কিন্তু তারা একটি সমাবেশ করবেন এবং তারা যেটি বলছেন যে আসলে এই যে ধর্ষণ ছাড়া কিন্তু আসলে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি সেটি আসলে উন্নতি করার জন্য কিন্তু তারা আসলে একটি আলটিমেটাম দিচ্ছেন এবং তারা সরকারকে তারা বলছেন যে এই যে পরিস্থিতি আছে সেটি যদি উন্নতি না হয় সেক্ষেত্রে তারা কিন্তু একটি বড় ধরনের কিন্তু আন্দোলন তারা গড়ে তুলবেন এবং সেক্ষেত্রে আসলে সেটি যদি কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি হয় তার দায় কিন্তু আসলে সরকারকে নিতে এবং সেরকম কিন্তু একটি বার্তা কিন্তু আসলে দেওয়া হচ্ছে। তো আমার কাছে এই ছিল সম্পা এখানকার থেকে এই যে ছাত্রদের যে আন্দোলন সেই সংক্রান্ত সঠিক তথ্য। ধর্ষণ ও নারীদের হেনস্থার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করছেন শিক্ষার্থী সহ সাধারণ মানুষেরা। সেই খবর ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হয়ে জানাচ্ছিলেন সহকর্মী আজিজুল সঞ্চয়। এর আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী রাজীব সেলিম। এদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা বিবেচনায় পর্যটকদের সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। গেল রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পাঠান মোহাম্মদ সাইফুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেয়া হয়। এতে উল্লেখ করা হয় 25 ফেব্রুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করা হলো। এছাড়া আগুনের ঘটনায় 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। এতে আগামী 7 কার্য দিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এর আগে গতকাল দুপুরে অবকাশ রিসর্টের পাশ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে সব জায়গায়। ভয়াবহ আগুনে পুড়ে যায় রিসর্ট, হোটেল, বসতঘর সহ 94টি স্থাপনা। বরিশালের 10টি পয়েন্টে চলছে টিসিবির পণ্য বিক্রি। বাজারের চেয়ে কম দামে পণ্য কিনতে ভিড় করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানাতে বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ। সোহাগ, জানাবেন এই যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে সেখানে কত টাকায় কি কি পণ্য তারা কিনতে পারছেন? শম্পা, আপনাকে ধন্যবাদ। পবিত্র মাহে রমজান আসন্ন, দ্রব্যমূল্য সহনশীল রাখতে সরকার যে উদ্যোগ নিয়ে থাকে প্রতি বছর তারই অংশ হিসাবে কিন্তু বর্তমান সরকারও একটি উদ্যোগ নিয়েছে। সেটি হচ্ছে সাধারণ যারা মানুষ আছে তারা যাতে ন্যায্য মূল্যে পণ্য কিনতে পারে সেজন্য টিসিবির পণ্য দেওয়ার একটি ব্যবস্থা করা হয়েছে। বরিশাল নগরীতে আমরা যেটিও জানি যে খোঁজখবর নিয়ে আমরা জানতে পেরেছি যে 8টি বিভাগীয় শহরেও এটি হচ্ছে, তারই অংশ হিসাবে বরিশালে এই কার্যক্রম চলছে। সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান মাস জুড়ে কিন্তু এই কার্যক্রম চলবে। প্রতিদিন 10টি ট্রাকে 10টি বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি করা হবে। প্রতি ট্রাকে 200 জন উপকারভোগী কিন্তু এই পণ্য পাবে। এর মধ্যে প্যাকেজ মূল্য হচ্ছে 587 টাকা 50 পয়সা। এই প্যাকেজে থাকবে ভোজ্য তেল 2 লিটার 100 টাকা করে 200 টাকা, মসুর ডাল 2 কেজি 60 টাকা করে 120 টাকা 2 কেজি, চিনি 1 কেজি 70 টাকা করে 70 টাকা, ছোলা বুট 2 কেজি 60 টাকা করে 120 টাকা, খেজুর আধা কেজি 155 টাকা কেজি হচ্ছে 77 টাকা 50 পয়সা ধরে কিনতে পারবে। তো বরিশাল নগরীর বিভিন্ন জায়গায় কিন্তু এই কার্যক্রম চলছে। আমরা রয়েছি বৌদ্ধপাড়া এলাকায় নগরীর, যেখানে এই কার্যক্রমটি এখন চলছে এবং এখানে কিন্তু আমরা দেখছি যে বেশ কিছু লোক ভিড় করেছেন যারা সাধারণ পণ্য কিনতে আগ্রহী, তারা এসছেন এবং কিনছেন। তবে আমরা বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে যেটা জানতে পেরেছি প্রতিটি ট্রাকে 200 জনের পণ্য দেওয়া হচ্ছে, কিন্তু আসলে কমপক্ষে 500 জনের পণ্য যদি দেয়া হতো তাহলে ভালো হতো, এরকমটি জানাচ্ছেন সাধারণ মানুষ, কারণ অনেক চাহিদা রয়েছে। এতটুকু ছিল বরিশালে যে টিসিবির পণ্য ট্রাকে বিক্রি কার্যক্রম চলছে তার সবশেষ খবর। বরিশাল থেকে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের খবর জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ। এদিকে রাজশাহী চেম্বার অব কমার্সে চলছে প্রাক বাজেট আলোচনা। সভায় উপস্থিত আছেন এনবিআর এর চেয়ারম্যান সহ ব্যবসায়ী প্রতিনিধিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, প্রাক বাজেট আলোচনায় কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সঙ্গে জানাবেন ব্যবসায়ীরা কি বলছেন? সম্ভব কিছুক্ষণের মধ্যে আসলে এই আলোচনা অনুষ্ঠিত হবে এবং এনবিআর এর চেয়ারম্যান তিনি পথে আছেন, উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যে বলে আমরা জানতে পেরেছি। এর মধ্যে রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলার যে চেম্বার অব কমার্সগুলো রয়েছে সেই চেম্বারের প্রতিনিধিরা ইতিমধ্যে এখানে এসেছেন এবং আমরা এখানে দেখছি যে তারা অপেক্ষমান আছেন। তবে কিছুক্ষণ আগে আমরা বেশ কয়েকজন ব্যবসায়ীর সাথে, চেম্বার প্রতিনিধিদের সাথে কথা বলছিলাম। তারা রাজশাহীর বিভিন্ন অঞ্চল ভেদে আসলে বিশেষ বিশেষ বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছে। যেমন
চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে সুলতানগঞ্জ পোর্টে এখনও পর্যন্ত আসলে এনবিআর যে আমদানির অনুমতি দেয়নি সেই বিষয়টি তারা আলোচনায় আনবেন। এবং এছাড়া অন্যান্য ব্যবসায়ী যারা আছেন তারা বলছেন আসন্ন রমজান এবং পরবর্তী সময়গুলো নিয়ে আসলে ব্যবসা বাণিজ্যের জন্য সেখানে ভ্যাট এবং ট্যাক্সের ক্ষেত্রে তাদের যে কতগুলো আপত্তি আছে বা এই জিনিসগুলো নিয়ে রিভিউ করার আবেদন আছে সেই বিষয়গুলো নিয়ে তারা কথা বলবেন। একই সাথে এই সমস্ত অঞ্চলগুলো নিয়ে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের জন্য কী ধরনের আসলে কাজ করতে পারেন এবং এনবিআর তাদেরকে কিভাবে সহযোগিতা করতে পারে সেই বিষয়টি নিয়েও আলোচনা হবে। এছাড়া বড় যে আলোচনার বিষয়টি রয়েছে সেটি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ স্থলবন্দরে সেখানে আমদানি রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা নানা ধরনের সুযোগ সুবিধা চান, সেই বিষয়গুলো তারা আজকে আলোচনা করবেন বলেছেন। এবং এর পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জে স্থল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন থেকে আসলে হয়নি শম্পা, সেই বিষয়টিও আসলে এনবিআর চেয়ারম্যানের সাথে এখানকার চেম্বার প্রতিনিধিরা আলোচনা করবেন বলে আমরা জানতে পেরেছি চেম্বারের মাধ্যমে। এর পাশাপাশি সমসাময়িক নানা ইস্যু নিয়েই কথা হবে বলে আমরা জানতে পেরেছি। অল্প কিছুক্ষণের মধ্যেই এনবিআর চেয়ারম্যান এখানে উপস্থিত হবেন এবং একই সাথে এই চেম্বারে অন্যান্য যে প্রতিনিধিরা আছেন তারাও তাদের বিষয়গুলো নিয়ে প্রস্তুত রয়েছেন। তো শম্পা, রাজশাহী চেম্বার অফ কমার্স থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজশাহী চেম্বার অব কমার্সে চলছে প্রাক বাজেট আলোচনা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। খুলনায় রাস্তার পাশের চায়ের দোকান থেকে শুরু করে বড় বড় দোকানগুলোতে প্রতিদিন বিক্রি হচ্ছে বিভিন্ন বেকারি পণ্য, কিন্তু বিস্কুট, কেক কিংবা রুটি সহ এসব পণ্য তৈরি হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশে। এছাড়া অনেক কারখানারই নেই প্রয়োজনীয় অনুমোদন। আরও জানাচ্ছেন রামিম চৌধুরী। পথে ঘাটে রাস্তায় লাখো মানুষের চলাফেরা, ক্লান্তি দূর করতে টং দোকানে এক কাপ চায়ের সাথে বিস্কুট কিংবা কেক খাওয়া অনেকেরই অভ্যাস। তবে এসব খাবার মানসম্মত কিনা তা নিয়ে রয়েছে প্রশ্ন। কিভাবে, কোন পরিবেশে এগুলো তৈরি করা হচ্ছে, বাজারজাতি বা করা হচ্ছে কিভাবে? এরা তো ভালো ভালো রেস্টুরেন্টে যাইয়ে তো এডি আর খাইতে পারতেছে না। এরা সাধারণত দেখা যায় দৈনিক আপনার 200, 500, 1000 টাকা ইনকাম করে, একটা রুটি একটা চা খায়, তাতেই তাদেরা সন্তুষ্ট হয়ে যায়। কম দামের জন্য খায়। হ্যাঁ, চার দোকানের টঙে রাস্তাঘাটে পাশে পাচ্ছে। আমার একটা প্যাকেটের খাবার একটা বন্ড খাইতে গেলে আমার 20 টাকা রেট, আমি এখানে 5 টাকায় পাচ্ছি। কিছু কিছু বেকারির সামনে থেকে যখন যাতায়াত করি তারা দেখছি নির্দিষ্ট প্রপার কোনো ড্রেস নেই তাদের, তারপরে ঘামের শরীর নিয়ে কাজ করতেছে, এর পরবর্তীতে একই আটা রিইউজ করতেছে। খাওয়াটা এখন এটা আমাদের হাতের নাগালের মধ্যে। খুলনা শহর জুড়ে এরকম কয়েক হাজার টং চায়ের দোকান রয়েছে। এই চায়ের দোকানগুলো মূলত বেকারি পণ্যের উপরেই নির্ভরশীল, আর এই বেকারি পণ্যগুলো বেশ কম মূল্যে পাওয়া যায়, যার কারণে সাধারণ মানুষের কাছেও এর চাহিদাও অনেক। তবে এই বেকারি পণ্যগুলো কিভাবে তৈরি করা হয় তা জানতে হলে যেতে হবে কারখানাতে। খুলনার কয়লাঘাট কাগজিবাড়ি এলাকা, এখানে অন্তত 12টি কারখানায় প্রতিদিন তৈরি করা হচ্ছে নানা ধরনের বিস্কুট, কেক, রুটি আর ক্রিম রোল। শহীদুল বেকারি এরকমই একটি কারখানা। কারখানায় ঢুকেই চোখে পড়ে নোংরা পরিবেশ, মেঝেতে ছড়ানো ময়লা আর পুরনো পোড়া তেল। এমন অবস্থার কথা জানতে চাইলে কর্মীদের আসে নানা অজুহাত। তেলটা আমরা এই ড্রামে দিয়ে আমি ফুড়াবো, টাইম নিয়ে ফুড়ানোর পর তেলটা দেখবেন ফ্রেশ হয়ে গেছে, তারপর আমরা এই সেকনিটা দিয়ে তেলটা পরিষ্কার করে এইটার ভিতরে ঢালা। আপনি যার মধ্যে রাখছেন সেই জিনিসটাই তো দেখছি আমরা ময়লা। ঠিক আছে, এটা ময়লাটা সময় আগুনে ফোড়ে, আগুনে ফোড়ানোর পর এই ময়লাটা থাকে। শুধু তেল নয়, স্বাস্থ্যবিধি মানারও কোনো বালাই নেই। খোলা হাতে শরীরে কোনো সুরক্ষা ব্যবস্থা ছাড়াই বানানো হচ্ছে এসব পণ্য, আর কাঁচামাল সেটাও মানহীন। তৈরি করা খাবার ঘন্টার পর ঘন্টা পড়ে থাকে খোলা জায়গায়। হ্যান্ডগুলো আছে, মার্স আছে, সবই আছে। আমরা ইউজ করছি না, ওগুলো এখন ইউজ করতেছি না। ওই মুখে দিয়া কথা বলতে বলতে হলো ঘামাই যায় এই জন্য। এই মাথায় যে টুপি, তারপর অ্যাপ্রন, এগুলো দেই, আর হাতের ওই আছে, সব আছে। দেখলাম সব সময় ব্যবহার করা হয় না। সাবানের ব্যবস্থা আছে, বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে আমাদের এই জায়গায়। তারপর যদি তার বাথরুম থেকে আসে, হাত ধোয়া আছে, আলাদা আলাদা সবাই একটা করে গামছা দেওয়া হয়। আইন অনুযায়ী একটি বেকারি কারখানা চালাতে বিএসটিআই অনুমোদন, স্যানিটারি লাইসেন্স, ট্রেড লাইসেন্স সহ নানা ছাড়পত্র প্রয়োজন। যদিও খুলনার বেশিরভাগ কারখানাই এসব ছাড়াই চালু রয়েছে। 2024 সালে খুলনায় 87টি প্রতিষ্ঠান বিএসটিআই স্বীকৃতির জন্য আবেদন করলেও অনুমোদন পেয়েছে 73টি। তবে অনুমোদনের বাইরে বেকারি কারখানা রয়েছে শতাধিক।
করে কারখানার স্বাস্থ্যগত পরিবেশগত অবস্থা দেখে এবং প্রোডাকশন রিলেটেড যে মেশিনারিজ আছে কি না এগুলি যাচাই বাছাই করে বেকারি রিলেটেড পণ্যের লাইসেন্স দিয়ে থাকি। অবৈধ কোনো প্রতিষ্ঠান লাইসেন্স ছাড়া মানহীন পণ্য, বেকারি পণ্য বিশেষ করে উৎপাদন করে বিক্রি বিতরণ করছে, এরকম যদি থাকে আমাদেরকে ইনফর্ম করবেন, আমরা আইনগত বা বিধিগত ব্যবস্থা নেব। অভিযোগ রয়েছে কিছু অসাধু কর্মকর্তা অনিয়মের মাধ্যমে স্যানিটাইজেশন লাইসেন্স দিয়ে দিচ্ছেন অনেক কারখানাকে। এছাড়া তদারকি করার জনবল সংকটের কথাও জানান এই কর্মকর্তা। উপজেলা পর্যায়ে যদি এরকম যে ইয়েগুলো আছে সেগুলো আমাদের উপজেলাতে স্যানিটারি ইন্সপেক্টর একটা পোস্ট আছে, তারা নিয়মিতভাবে এটা পরিদর্শন করে এটা আমাদেরকে তাদের যে সুপারভিশনটা আমাদের জানাবে। প্রয়োজনে জরিমানা করা, এটাকে বন্ধ করা, এই ইয়েটা আছে। এমনকি চাইলে তারা ভ্রাম্যমাণ আদালতও করতে পারে। অস্বাস্থ্যকর এসব বেকারি পণ্য খেয়ে সহজেই নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। তাই এসব পণ্যের কারখানাগুলো তদারকির পাশাপাশি সকলকে সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। রামিম চৌধুরী, এখন খুলনা। ঝিনাইদহের মহেশপুরে গরু চড়িয়ে জীবিকা নির্বাহ করছেন শারীরিক প্রতিবন্ধী কয়েকজন। নিজেরা স্বাবলম্বী হওয়ার পাশাপাশি গরু পালনে খরচ কমায় লাভবান হচ্ছেন খামারিরাও। জেলা প্রাণী সম্পদ বিভাগ বলছে, এমন ব্যতিক্রমী ভাবনা ছড়িয়ে দেয়া গেলে পশু লালন পালনে খামারিদের খরচ বাঁচবে। বিশ্বজিৎ বাপির প্রতিবেদনে বিস্তারিত। ঝিনাইদহের সীমান্তবর্তী মহেশপুর উপজেলার করিঞ্চা গ্রামের আব্দুল হাকিম শারীরিক প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও স্থানীয় খামারিদের গরু চড়িয়ে জীবিকা নির্বাহ করছে সে। সমাজের কাছে বোঝা না হয়ে প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে হাকিমের মতো শাহিন শামীম সহ বেশ কয়েকজন যুবক গরু চড়ানোকে পেশা হিসেবে নিয়েছেন। সকাল হতেই তারা বাড়ি বাড়ি গিয়ে গরু নিয়ে ছুটে যান মাঠে। সারাদিন ঘাস খাওয়ানোর পর সন্ধ্যায় আবার গরুগুলো বুঝিয়ে দেন মালিকের কাছে। এতে মাস শেষে যা আয় হয় তাতেই চলে সংসারের চাকা। তাদের পাশাপাশি কম খরচে গরু লালন পালন করে লাভবান হচ্ছেন খামারিরাও। গরু চড়াতে আমার এছাড়া কোনো ভালো লাগে না, কোনো কাজকর্ম করেও খাই না, গরু চড়ি যা খায়। এরা অসহায়, এদের আসলে ইনকামের কোনো পথ নাই। এরা এই মানুষের গরু চড়িয়েই দেখা যাচ্ছে কিছু কিছু দেয়, এতে এদের সংসার চলে কোনো রকম আর কি। ও 6 মাস চড়াতে পারে আর 6 মাস বাসায় বসে থাকে, সেরকম মাঠের কাজ কাম পারে না, সেরকম ইনকাম করতে পারে না। আসলে ওই 6 মাস যা গরু চড়ায় ওর থেকে যা কিছু ইনকাম হয় ওই টাকা দিয়ে আস্তে আস্তে আর 6 মাস চলে আর কি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, এমন ব্যতিক্রমী ভাবনা ছড়িয়ে দেয়া গেলে পশু লালনে খরচ কমবে খামারিদের, তাতে বাড়বে লাভের পরিমাণ। ওই গ্রামের যারা জনগণ আছে তাদের কিন্তু কর্মঘণ্টা বেঁচে যাচ্ছে, তাদের ওই গরুর খাওয়ানোর জন্য মানে সময় দেওয়া রাখছে না। সাথে সাথে ওই যে গরুর খাবার, এখন আসলে খাবারের দামও অনেক বেশি এবং তারা ন্যাচারাল খাবার খেয়ে তাদের গরুগুলো তারা লালন পালন করতে পারছে। প্রতি মাসে গরু চড়িয়ে হাকিম শাহিনদের আয় হয় গরু প্রতি 150 থেকে 200 টাকা। 4টি দলে ভাগ হয়ে 6 থেকে 8 জন গরু চড়ানোর কাজ করেন। এখন ঝিনাইদহ। মনোরম এক ফুলের বাগান তৈরি করা হয়েছে জামালপুরের সর্বোচ্চ বিদ্যাপীঠ সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে। প্রতিদিন কলেজের ছাত্রছাত্রী ছাড়াও অন্য জেলার মানুষ ভিড় করেন এখানে। মুগ্ধ হয়ে তোলেন ছবিও। আরো জানাচ্ছেন জুয়েল রানা। গেল কয়েক বছর ধরে আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণের প্রায় 2 একর পতিত জমিতে কলেজের নিজস্ব অর্থায়নে তৈরি করা হয় ফুলের বাগান। বাহারি রং আর গন্ধের 56 জাতের ফুলের সমাহার এই বাগানে। বাগানের ফুলের সাথে নিজেকে ফ্রেমবন্দি করতে বা কিছুটা সময় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে কাটাতে ভিড় করেন কলেজের ছাত্রছাত্রী সহ আশেপাশের মানুষ। আমরা এখানে আসলে মন ভালো হয়ে যায়, আমরা এখানে এসে বই পড়ি, উপভোগ করি। শুক্রবার আমরা সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে আসি, এটা অনেক এনজয় করি। ফুল বাগানটা দেখতে বাইরে থেকে অনেক লোকজন আসে, অনেকেই দেখে। ফুলের সুবাসে মুগ্ধ ছাত্র শিক্ষক সহ আগতরা, তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন বাগান তৈরির দাবি তাদের। এখানে বাইরের অনেক লোকজন আসে দেখতে। প্রত্যেক বছরই এই কলেজ ক্যাম্পাসে এত সুন্দর ফুলের বাগানের আয়োজন করা হয়। আমার একটা ছোট বাচ্চা আছে, তাকে মাঝে মাঝে এখানে নিয়ে আসি ঘুরতে। কলেজের চমৎকার পরিবেশের কারণে শিক্ষার্থীরা প্রতিদিন কলেজে আসতেছে এবং তাদের উপস্থিতির হারও খুবই বেশি এবং তারা পড়াশোনার পাশাপাশি এই কলেজের এই সুন্দর পরিবেশ, ফুলের বাগান তারা উপভোগ করে। আগতরা বলছেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান এমন উদ্যোগ নিলে তা পরিবেশের জন্য যেমন ভালো হবে, তেমনি শিক্ষার্থীদের মানসিক বিকাশেও অবদান রাখবে। এখন জামালপুর।
এর সাথে শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।